আমাদের সমাজে এমন অনেক পাপই রয়েছে যা একদমই আড়ালে থেকে যায়। এই সকল পাপ সম্পর্কে সাধারণ মানুষের খুব একটা ধারণা থাকে না। এমনকি যারাও কম বেশি জানে তারাও খুব একটা মাথা ঘামায় না। আর এই ধরনেরই একটি জঘন্য পাপ হলো চাইল্ড পর্নোগ্রাফি। ড্রাগ যেমন একটি নেশা, তেমনই চাইল্ড পর্নোগ্রাফিও একটি নেশা। আর চাইল্ড পর্নোগ্রাফিগুলো করানো হয় ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের দিয়ে। এই শিশুদেরকে অসংখ্যবার বিভিন্ন জায়গায় কেনাবেচা করা হয়। নিষ্পাপ এই শিশুগুলো অনেক সময় এই পাপগুলোর ভার নিজের শরীরে নিতে পারে না, তখন তারা মৃত্যুর কবলে ঢলে পড়ে। আর এই চাইল্ড পর্নোগ্রাফির ঘটনা নিয়ে সাউন্ড অফ ফ্রিডম নামে একটি আমেরিকান মুভি রিলিজ হয়, যা 2023 সালে মুক্তি পায়। মুভিটির IMDb-তে রেটিং রয়েছে 7.7/10। পরিচালক আলেকজান্ডার গোমেজ একদম সত্য ঘটনাকে কেন্দ্র করে এই মুভিটি বানিয়েছে। আর আজকে আমরা এই সত্য ঘটনার অবলম্বনে তৈরি মুভির এক্সপ্লেনেশন আপনাদের শোনাতে যাচ্ছি। এটি এমন একটি মাস্ট ওয়াচ মুভি যেটা আপনার বিবেককে জাগ্রত করবে, পাশাপাশি আপনি জানতেও পারবেন সমাজে এই ধরনের কত পাপ লুকিয়ে আছে। তাই আর দেরি না করে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমি ফারুক, আজ পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো সিনেওয়ার্ল্ডে। মুভির শুরুতে একটা ছোট্ট কথা বলে রাখি, মুভিতে যেই যেই চরিত্রের নাম উল্লেখ করা হয়েছে সেই চরিত্রের নামগুলো একটু কঠিন। যদি মুভির মাঝখানে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মুভির প্লট শুরু হয় হন্ডুরাসের ছোট্ট একটি মোফাসল গ্রাম দেখানোর মধ্য দিয়ে। এই গ্রামে বাস করত রশিও নামে ছোট্ট একটি মেয়ে। তারা খুব দরিদ্র, ছোট্ট একটি ঘরেই তাদের বসবাস। কিন্তু তার চোখে ছিল অনেক বড় স্বপ্ন। তার স্বপ্ন সে বড় হয়ে বিখ্যাত গায়িকা হবে। সে ঘরে একা একা বসে আপন মনে গান গাইছিল। হঠাৎ করেই বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে রশিও খুব অবাক হয়। সে একটি সুন্দর লম্বা মহিলাকে দেখতে পায়। মহিলাটির নাম গিসেল। এখানে আমরা দেখি গিসেল সুন্দর মডার্ন পোশাক পরে রেশিওর কাছে এসেছে। রেশিও বুঝতে পারছিল না যে এই মহিলাটা আসলে কে। মহিলাটি রেশিওকে বলে, আমি তোমার কাছে এসেছি। মহিলাটি আরও বলে সে এক অনুষ্ঠানে রেশিওর গান শুনে মুগ্ধ হয়েছে, আর তাই সে এখানে এসেছে। সে রেশিওকে বড় শিল্পী হয়ে উঠতে সাহায্য করবে, আর সাথে সাথে রেশিওকে মডেল হওয়ারও প্রস্তাব দেয়। রেশিওর চোখ তখন আনন্দে ছলছল করছিল। সে মনে মনে ভাবছিল এবার হয়তো তার স্বপ্ন সত্যি হতে চলেছে। অবুঝ রেশিও উৎসাহের সাথে গিসেল নামক মহিলার প্রস্তাবে রাজি হয়। রশিও সেই সময় বাসায় একাই ছিল, তার বাবা কাজে গিয়েছিল। তাই গিসেল রশিওর বাবার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। আর যতক্ষণ গিসেল রশিওর বাবার জন্য অপেক্ষা করছিল, ততক্ষণ সময় সে রশিওকে বিভিন্ন ধরনের মডেলের ছবি দেখিয়ে প্রবলন দেখাতে থাকে। আর ছোট্ট রশিওর চোখও জলজল করতে থাকে। এর কিছুক্ষণ পরে দেখা যায় রশিওর বাবার রবার্ট কাজ থেকে ফিরে এসেছে। সে সময় দেখা যায় রশিও খুশিতে তার বাবার হাত টেনে গিসেলের সামনে নিয়ে আসে। গিসেল এবার রবার্টকে তার পরিচয় দেয়। গিসেল জানায় সে ডিসকভারি ইওর ড্রিম নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। গিসেল রবার্টকেও নানা ধরনের প্রবলন দেখায়। সেই রবার্টকে বোঝায় রশিও মডেলিংয়ে অনেক ভালো করতে পারবে। রশিওর ভবিষ্যৎ মডেলিংয়ের উজ্জ্বল নক্ষত্র। গিসেল তার সাথে করে একটি ম্যাগাজিনের বই নিয়ে আসে, আর সেই ম্যাগাজিনটিতে অসংখ্য মডেলের ছবি ছিল। গিসেল রবার্টকে বলেছিল এই মডেলগুলো তার হাতেই তৈরি। সে রেশিওকে এমন নামি দামি মডেল তৈরি করতে চায়। এমন সময় বাইরে থেকে ফুটবল খেলা শেষ করে রেশিওর ছোট ভাই মিগেল বাড়িতে আসে। রেশিওর ছোট ভাই মিগেলও দেখতে তার মতোই সুন্দর। মিগেলকে দেখে গিসেল রবার্টের কাছে তাকেও মডেল বানানোর প্রস্তাব দেয়। রবার্ট সবকিছু ভেবেচিন্তে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গিসেলের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন রবার্ট ছেলেমেয়েকে সাথে নিয়ে গিসেলের দেওয়া ঠিকানায় চলে যায়। রবার্ট মনে মনে অনেক খুশি ছিল। সে ভাবছিল তার সন্তানরা হয়তো উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগাচ্ছে, কিন্তু তিনি তো জানতো না তিনি নিজ হাতেই তার সন্তানদের অন্ধকারে ফেলে দিতে যাচ্ছে। এরপরে দেখা যায় রবার্ট তার ছেলেমেয়েকে নিয়ে গিসেলের দেওয়া ঠিকানাতে পৌঁছায়। সে সময় দেখা যায় গিসেল সাথে সাথে ছেলেমেয়েকে রুমের ভিতরে ঢুকায়, কিন্তু রবার্টকে ভিতরে ঢুকতে দেয় না। সে সময় গিসেল রবার্টকে বলে এখানে বাচ্চাদের অডিশন নেওয়া হচ্ছে, তাই বড়দেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর রবার্টকে বলে অডিশন শেষ হতে সন্ধ্যা 7টা বাজবে, আর সে সময় সে যেন এসে তার সন্তানদের ফিরিয়ে নিয়ে যায়। রবার্ট এরপর তার ছেলেমেয়েকে আদর করে সেখান থেকে বের হয়ে যায়। অডিশন রুমে রেশিও ঢুকে দেখতে পায় সেখানে তার মতো তার বয়সে অনেক ছেলেমেয়ে বসেছিল। গিসেল তখন তাদের সবাইকে নানা রকম মডেলিং পোজ শেখাতে থাকে। সে সময় সেখানে সবাইকে সাজিয়ে গুছিয়ে ফটোশ্যুট করানো হয়। সন্ধ্যার দিকে রবার্ট তার ছেলেমেয়েকে নেওয়ার জন্য সেখানে ফিরে আসে, কিন্তু এসে সে যা দেখতে পেল তা দেখে সে একবারে অবাক হয়ে যায়, কারণ অফিসটিতে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। সে পুরো বিল্ডিং তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পায় না। সে সময় দেখা যায় রবার্ট অসহায়ের মতো এদিক সেদিক ছুটতে থাকে। সে পাগল হয়ে রাস্তায় দৌড়াতে থাকে তার বাচ্চাদের খোঁজার জন্য। রবার্ট হাজার খুঁজেও তার বাচ্চাদের ফিরে পায় না। ঠিক এমন ঘটনায় আমাদের আশেপাশে অনেক ঘটছে। কিডন্যাপিংয়ের ঘটনা আমরা প্রতিদিনই পত্রিকায় দেখতে পাই, কিন্তু এত সহজেও যে বাবা মার কাছ থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা যায় তা হয়তো আমরা কেউই জানতাম না। এরপরে সিন পরিবর্তন হলে দেখা যায় এই ধরনের ঘটনাকে প্রতিরোধ করতে ক্যালিফোর্নিয়াতে এজেন্ট টিম এবং তার দল কাজ করছিল। তারা চাইল্ড পর্নোগ্রাফির সাথে জড়িত ওসান সাকি নামে এক লোকের উপর নজর রাখছিল।
সে সময় দেখা যায় ওশান সোকি নিজের রুমে বসে বাচ্চাদের ফটো আর ডিটেলস তার ক্লায়েন্টের সাথে শেয়ার করছিল। আর ঠিক সেই সময় টিম এবং তার মেম্বাররা পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ে ওশান সাকির দিকে। ওশান সাকির বাড়িতে তারা এই সকল বাচ্চাদের নিয়ে অনেক ধরনের এভিডেন্স পায়। সেখানে এমন কিছু জঘন্য এভিডেন্স ছিল যা পড়ে তারা আর সহ্য করতে পারছিল না। টিমের সহকর্মী ক্রিস এই সকল তথ্য দেখে খুবই হতাশা হয়ে গিয়েছিল আর বলছিল সে আর এই মিশনে কাজ করবে না। যারা বাচ্চাদের উপর যৌন কাজে আগ্রহী তাদের এই অপরাধ আর মেনে নেওয়া যাচ্ছে না। তারা এই পর্যন্ত 288 জন অপরাধীকে গ্রেফতার করেছে, কিন্তু খুব বেশি ভিকটিম শিশুদের উদ্ধার করতে পারেনি, কারণ বাচ্চাদের বেশিরভাগকেই আমেরিকা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এবার তাদের মিশন হলো তারা চাইল্ড পর্নোগ্রাফির অপরাধীর সাথে জড়িত সবাইকে টার্গেট করে গ্রেফতার করবে আর অন্ধকার জগৎ থেকে বাচ্চাদেরকে বাঁচাবে। ক্রিস এসব তথ্য দেখে নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছে, কিন্তু টিম ক্রিসকে নানাভাবে বোঝাতে থেকে আমাদেরকে এই অন্ধকার জগৎ ধ্বংস করতে হবে। এরপরে দেখা যায় টিম তার অফিসে ফিরে হাতে পাওয়া এভিডেন্সগুলো দিয়ে রিপোর্ট তৈরি করছিল। এভিডেন্সগুলো যখন টিম ঘাটছিল তখন বাচ্চাদের অসহায়ত্ব আর দুর্দশা দেখে টিমের চোখ থেকে অনবরত পানি ঝরছিল। এই সকল জিনিস দেখে টিম অনেক ক্ষিপ্ত হয়ে যায়। এরপর টিম অন্য একটা প্ল্যান করে। সে ওশান সাকিকে তার এই প্ল্যানে ব্যবহার করতে চায়। টিম ভাবে শুধুমাত্র ওশান সাকির মাধ্যমে এই অপরাধীর কাছে পৌঁছানো যাবে, তাই টিম সোজা কারাগারে ওশান সাকির কাছে চলে আসে এবং ওশান সাকিকে বাইরে এনে বসায়। আর ওশান সাকিকে বলে টিম নিজেও একজন পেডোফাইল, সেও বাচ্চাদের সান্নিধ্য পছন্দ করে। কিন্তু ওশান সাকি টিমের এই কথা সহজে বিশ্বাস করছিল না। সে টিমকে সন্দেহ করা শুরু করে, কিন্তু টিম ওশান সাকিকে বিভিন্ন কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সেও তার মতো বাচ্চাদের সাথে যৌন কাজে আগ্রহী। এরপরে ওশান সাকি বিশ্বাস করতে শুরু করে। টিম ওশান সাকির আরও বিশ্বাস অর্জন করার জন্য তাকে ছাড়ানোর ব্যবস্থাও করে। টিম তার বস এবং কমিশনারকে এই প্ল্যানের ব্যাপারে জানায়, কিন্তু তার অফিসার এই প্ল্যানে কোনোভাবেই রাজি ছিল না। কিন্তু টিম নিজের উপর খুব কনফিডেন্ট ছিল, যা অফিসারের ভরসা তৈরি করে। এরপরে অফিসার অনুমতি দিয়ে দেয় এবং টিম ওশান সাকিকে কারাগার থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু অফিসার টিমকে 7 দিন সময় দেয়, যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। এরপর টিম ওশান সাকিকে নিজের গাড়িতে করে বাসায় নিয়ে আসে। তখন দেখা যায় তারা দুইজন একসাথে কফি তৈরি করে বসে। সে সময় দেখা যায় কফি খেতে খেতে টিম ওশান সাকিকে নিজের প্রয়োজনের কথা বলে। তার একটি বাচ্চা প্রয়োজন, সে ওই বাচ্চার সাথে যৌন সংগ্রাম করতে চায়। আর ওশান সাকিকে ভরসা দেয় যে যত বড় কেসি আসুক না কেন সে ওশান সাকিকে রক্ষা করবে। ওশান সাকি খুশিতে খুশিতে টিমের প্রস্তাব মেনে নেয় আর বাচ্চা আনার কাজে লেগে পড়ে। এদিকে দেখা যায় টিম তার লোকেদেরকে ওশান সাকির উপর নজরে রাখার জন্য কাজে লাগিয়ে দিয়েছিল। টিমের লোকেরা দেখতে পায় ওশান সাকি বাচ্চা জোগাড় করার জন্য অন্য একজন লোকের সাথে ডিল করে। এরপর ওশান সাকি টিমের সাথে রেস্টুরেন্টে দেখা করে আর একটা বাচ্চার ছবি তাকে দেখায় এবং বলে টিমের জন্য এই বাচ্চাটি আগামীকাল মেক্সিকো থেকে নিয়ে আসা হবে। আর বাচ্চাটি আর কেউ নয় বরং মিগেল ছিল, অর্থাৎ বাচ্চাটি রেশিওর ছোট ভাই। টিম ছবিটি দেখে ওশান সাকিকে বলে তার পছন্দ হয়েছে। আরেকদিকে মনে মনে ভাবতে থাকে তার কাজ অর্ধেক এগিয়ে এসেছে, কারণ সে মেক্সিকোর শিশু পাচারকারী চক্রের ক্লু পেয়ে গিয়েছে। ওশান সাকিকে আর দরকার হবে না। সাথে সাথে টিমের লোকেরা এসে ওশান সাকিকে চারিদিকে আটকে ফেলে। তারা ওশান সাকিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। আর এদিকে টিম তার লোকেদের নিয়ে ইউএস মেক্সিকোর বর্ডারে এসে হাজির হয়। তারা সব গাড়ি একে একে সার্চ করতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় মিগেলকে নিয়ে ওশান সাকির সাথে দেখা করতে সেই লোকটি গাড়ি নিয়ে বর্ডার সামনে চলে আসে। সাথে সাথে টিমের লোকেরা লোকটিকে গ্রেফতার করে আর সেখান থেকে মিগেলকে রেস্কিউ করে। টিম দেখছিল মিগেল খুব ভয় পেয়ে আছে, সে গাড়িতে বসে কান্না করছে। তিনি তখন মিগেলকে তার নাম জিজ্ঞাসা করে। মিগেল তখন বলে তার নাম টেডি বিয়ার। পর্নোগ্রাফির জগতে মিগেলকে এই নাম দেওয়া হয়েছিল আর তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যখন কেউ তার নাম জিজ্ঞাসা করবে তখন তাকে এই নামটি বলতে। টিম তখন এটা বুঝতে পারে এবং মিগেলকে তার আসল নাম জিজ্ঞাসা করে। এরপর দেখা যায় মিগেল তার আসল নাম টিমকে বলে। আর তারপরে দেখা যায় টিম মিগেলকে সাথে করে চাইল্ড কেয়ারে নিয়ে আসে। ডাক্তার মিগেলকে ভালোভাবে চেক আপ করে আর এরপর টিমের কাছে এসে জানায় 2-3 দিন আগেও বাচ্চাটির উপর যৌন অত্যাচার করা হয়েছে। তাকে নানাভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। বাচ্চাটির শরীরে অসংখ্য দাগ রয়েছে। এরপরে দেখা যায় টিম মিগেলের সাথে এসে বসে কথা বলতে শুরু করে আর মিগেলের সাথে একটু একটু ফ্রি হওয়া শুরু করে, যাতে করে সে মিগেলের কাছ থেকে অন্য অপরাধীর ক্লু জানতে পারে। টিম মিগেলকে সাথে করে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে আসে আর সেখানে এসে প্রথমে নানা গল্প করতে থাকে। সে সময় দেখা যায় আস্তে আস্তে মিগেলের টিমের উপর ভরসা তৈরি হতে থাকে। টিম মিগেলকে বলে তুমি আমাকে ট্রিমিট্রিও নামে ডাকতে পারো, আমার নাম টিম বেলার্ড। নামটি শুনে মিগেল অনেকটা অবাক হয়। এরপর তার গলা থেকে একটি চেইন বের করে একটি লকেট দেখায় আর বলে এই লকেটে আপনার নাম লেখা আছে, এই লকেটটা আমার বোন আমাকে দিয়েছিল। তখন মিগেল আরও বলে আমার বোনকে উদ্ধার করুন, দয়া করে আমাকে যেভাবে উদ্ধার করেছেন আমার বোনকেও সেভাবে উদ্ধার করুন। মিগেলের কথাটি শুনে টিম অনেক অবাক হয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে তোমার বোন কোথায়।
তখন মিগেল বলে গিসেল নামে এক মহিলা তাদেরকে মডেল বানানোর কথা বলে একটি গাড়িতে করে অনেক দূরে নিয়ে যায়। এরপর একটি লোক তাদেরকে জোর করে একটি কন্টেনারে ঢুকিয়ে ফেলে। সব বাচ্চারা সেখানে কান্না করতে থাকে এবং ভয়ে চিল্লাতে থাকে, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসেনি। এরপর তাদের জাহাজে করে সমুদ্র পার করে অন্য একটি দেশে নিয়ে যাওয়া হয়। কন্টেনারের দরজা খোলার আগে ঋষিও বুঝতে পারে সামনে কোনো বিপদ আসতে চলেছে, আর তাই সে তার গলার লকেটটি খুলে তার ভাইকে পরিয়ে দেয়। এই লকেটটি রেশিওর বাবা তাকে দিয়েছিল, আর রেশিও মিগেলকে এই লকেটটি দেওয়ার সময় বলে দেয় সে যাতে কোনোভাবে এই লকেটটি না হারায়। এরপরই সে সময় কন্টেনারের দরজা খুলে যায়। সব বাচ্চাকে লাইন দিয়ে দাঁড়া করানো হয়। তারপর একটি লোক আসে, আর এই লোকটিকে নেতৃত্ব দিচ্ছিল গিসেলের অ্যাসিস্ট্যান্ট ফুয়াগো। লোকটি সব বাচ্চাদের মধ্য থেকে মিগেলকে পছন্দ করে। এরপর মিগেলকে জোর করে অজ্ঞান করে সেই লোকটির গাড়িতে তুলে দেওয়া হয়। রশিও অনেক কান্না করছিল। এরপর মিগেলকে প্লেনে ওঠানো হয় আর নানা খাবার দিয়ে নানা কিছু বুঝিয়ে তাকে শান্ত করা হয়। এরপর লোকটা মিগেলকে একটি মহিলার কাছে নিয়ে আসে এবং তাকে ট্যাডিবিয়ান নাম দিয়ে পরিচয় করিয়ে দেয়। মিগেল বহুদিন ধরে সেই মহিলার কাছেই ছিল, আর ওই মহিলাই তাকে যৌন নিপীড়ন করছিল। আর এরপর মিগেলকে আবারও আরেক জায়গায় বিক্রির জন্য নিয়ে আসা হয়, আর এখানেই টিম তাকে মেক্সিকান বর্ডার থেকে গ্রেফতার করে এবং সেই মিগেলকে উদ্ধার করে। মিগেল জানে না তার বোন এখন কোথায় বা কিভাবে আছে। মিগেল পরে টিমকে জিজ্ঞাসা করে তার বোনের সাথেও কি একই ঘটনা ঘটবে কিনা। টিম তখন মিগেলকে ভরসা দেয় সে যেভাবেই হোক তার বোনকে উদ্ধার করবে। এরপরে দেখা যায় টিম মিগেলকে তার বাবার কাছে পৌঁছে দেয়। যাওয়ার আগে মিগেল তার গলার চেনটা খুলে টিমকে উপহার শোধ দিয়ে যায় এবং জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় টিম এবার নিজের উপরেই জেদ ধরে সে যেভাবেই হোক ওই চক্রকে ধরবেই। টিম এরপরে সে বর্ডারে গ্রেফতার করা লোকটিকে জেরা করতে শুরু করে। টিম লোকটিকে নানাভাবে ভয় দেখায়। এরপর লোকটা ভয় পেয়ে সবকিছু স্বীকার করে নেয়, আর লোকটির বর্ণনা অনুযায়ী গিসেলের একটি স্কেচ তৈরি করা হয়। এরপর সেই স্কেচটি কলম্বিয়ার দূতাবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং টিম ক্যাপ্টেন হুরে নামে এক বন্ধু সাহায্য চায়। বর্ডারে গ্রেফতার করা লোকটিকে অনেক জেরা করেও টিম রেশিওর কোনো তথ্য পায় না। এরপর স্ক্রিনে দেখা যায় রশিওকে একটি মাতাল লোকের কাছে নিজেকে বাঁচানোর জন্য সে লড়াই করছে। মাতাল লোকটি তাকে ভোগ করার চেষ্টা করছে। সে সময় দেখা যায় তার শরীরে ট্যাটু আঁকা হয়। এরপরে আবারও টিমকে দেখানো হয়। টিম তার অফিসারের সাথে রেশিওর ব্যাপারে আলোচনা করে। টিম বলে এই মেয়েটিকে কলম্বিয়াতে আটকে রাখা হয়েছে, কিন্তু সেই অফিসার টিমকে বলে এটা কলম্বিয়ার ব্যাপার, এখানে আমাদের নাক গলানো উচিত হবে না, এই ঝামেলা তারাই দেখুক, তারা চাইলেই কলম্বিয়াতে গিয়ে নিজেদের ক্ষমতা জাহির করতে পারবে না। কিন্তু সে সময় দেখা যায় টিম তার জেদে অনড়, সে যেভাবেই হোক রেশিওকে উদ্ধার করবেই। এরপর বাধ্য হয়ে অফিসার টিমকে আনঅফিসিয়ালি কলম্বিয়াতে যাওয়ার অনুমতি দিয়ে দেয় এবং অফিসার বলে উপর মহলে সবাইকে জানানো হবে টিম অন্য একটি ট্রেনিংয়ের জন্য যাচ্ছে। এরপরে দেখা যায় টিম তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে কলম্বিয়ার দিকে রওনা হয়। এদিকে টিমের বন্ধু আগে থেকে এয়ারপোর্টে এসে তার জন্য অপেক্ষা করছিল। টিম কলম্বিয়াতে এসে পৌঁছায়। তার বন্ধু হুরে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ভ্যাম্পিরো নামে এক লোকের কাছে নিয়ে আসে। লোকটি একদম অদ্ভুত, সে নিজেও নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত। মূলত সে কালো টাকা সাদা করার ব্যবসা করে। এ সকল অপরাধের জন্য অনেকদিন ধরে জেল খেটেছে, কিন্তু সে তার এই অবৈধ টাকাগুলো দিয়ে অসাধারণ একটি ভালো কাজ করে। সে অসহায় বাচ্চাগুলোকে কিনে নেয় এবং বাচ্চাগুলোকে মুক্ত করে দেয়। সে সেই বাচ্চাদের নতুন একটি জীবন দান করে। তাই টিমের বন্ধু সাহায্যের জন্য তাকে ভ্যাম্পায়ারের কাছে নিয়ে এসেছে। এরপরে দেখা যায় তারা বসে গল্প করতে শুরু করে। এরপরে তারা তাদের মূল কথায় আসে। ভ্যাম্পায়ারও তার অভিজ্ঞতা থেকে জানায় রেশিও হয়তো ব্যাংকক, মস্কো অথবা লস অ্যাঞ্জেলেসে থাকতে পারে। এরপর টিম ভ্যাম্পায়ারকে গিসেলের স্কেচ দেখায়। ভ্যাম্পায়ার ওই মহিলার ব্যাপারে তথ্য জানে। ভ্যাম্পায়ারও বলে এটা খুব বড় একটি চক্র। এরা মডেলিংয়ের প্রবলন দেখিয়ে অসংখ্য জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে আসে আর বাচ্চাদেরকে দেহ ব্যবসার কাজে লাগিয়ে দেয়। ভ্যাম্পায়ারও আরও জানায় গিসেল এই মহিলাটির আসল নাম নয়, তার আসল নাম হলো কার্তিক হুয়ারেস। সে বিভিন্ন জায়গায় নিজের বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে এবং এই মহিলা এতই চালাক যে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আজ পর্যন্ত পুলিশের কাছে নেই। এমনকি কলম্বিয়ার বাইরে যাওয়ার কোনো রেকর্ডও তার নেই, কিন্তু সে কলম্বিয়ার বাইরে প্রতিনিয়তই যায়। আর এই এত বড় চক্রের লিডারও সে, পুরো চক্রটাই সে সামলাচ্ছে। এরপর টিম ভ্যাম্পায়ারকে বলে কার্তিকা হুয়ারেজের সাথে তার একটি মিটিং ব্যবস্থা করে দিতে এবং টিমকে যেন একজন ধনী মাতাল খারাপ লোক এবং শিশু যৌনাচারে আগ্রহী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু ভ্যাম্পায়ারও তাকে বলে এই মহিলা এত সহজে কারোর সাথে দেখা করে না, তার সাথে এত সহজে দেখা করা সম্ভব না। সে শুধুমাত্র তার ক্লোজ সহকর্মীদের সাথেই দেখা করে, আর এই কারণে এই মহিলার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এরপর টিম চিন্তায় পড়ে যায়। অনেক ভাবনা চিন্তার পর টিমের মাথায় একটি আইডিয়া আসে। টিম ইন্টারনেটে একটি আমেরিকান এক্সিকিউটিভ নিউজ খুঁজে পায় যে কিনা থাইল্যান্ডে চাইল্ড সেক্স ক্লাব চালাতো, এবং টিম এরপর ভ্যাম্পায়ারকে কল করে আর বলে সে একটি চাইল্ড সেক্স ক্লাব খুলতে চায়। তাহলে কাজটা তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আর খুব সহজে কার্তিকা হুয়ারেজ এবং তার সহকর্মীকে খুঁজে পাওয়া যাবে।
ক্লাবের জন্য অসংখ্য বাচ্চা কেনার নাম করে সে পুরো চক্রকে ধরতে পারবে। এমনকি এই ক্লাব বানানোর জন্য টিম বিনিয়োগকারীও ব্যবস্থা করে ফেলে। এই বিনিয়োগকারীর নাম পাবলো তেলকাদো। পাবলো অনেক সম্পত্তির মালিক। এই লোক এর আগেও টিমকে বিভিন্ন মিশনে সাহায্য করেছিল এবং টিমের ধারণা এবারও পাবলো তাকে সাহায্য করবে। এরপর টিম ভ্যাম্পায়ারকে বলে এমন কাউকে ব্যবস্থা করতে যে তাদের এই প্রস্তাবটি কার্তিকা ভয়েজের কাছ পর্যন্ত পৌঁছে দেবে। তারপরে দেখা যায় ভ্যাম্পায়ারও কেলাকাস নামে একজন শিশু পাচারকারীর কাছে আসে আর তাকে টিমের কাছে নিয়ে আসে এবং আলোচনা বসে যে তারা একটি সেক্স ক্লাব বানাতে চাচ্ছে, যেখানে কিনা 24 ঘন্টায় এই ধরনের সার্ভিস দেওয়া হবে। আর ক্লাবটি হবে উচ্চবিত্ত মানুষদের জন্য এবং কম বয়সী শিশুদেরকে এখানে রাখা হবে, যাতে করে ক্লায়েন্টরা স্যাটিসফাইড থাকে। আর এই জন্যই তাদের অসংখ্য শিশু বাচ্চা প্রয়োজন। কেলাকাস এই প্রস্তাবটি শুনে খুশিতে লাফিয়ে ওঠে এবং টিমকে জিজ্ঞাসা করে তাদের কয়টি বাচ্চা লাগবে। সে সময় টিম বলে তাদের কমপক্ষে 50 থেকে 60টি বাচ্চা লাগবে। তখন দেখা যায় কেলাকাস চিন্তায় পড়ে যায়, কারণ একার পক্ষে এতগুলো বাচ্চা জোগাড় করা সম্ভব না। টিম তখন আরো বলে তার শুধুমাত্র বাচ্চা দরকার, কোথা থেকে আনা হলো বা কিভাবে আনা হলো তা কোনো কিছুই তার দরকার নেই। সে সময় দেখা যায় কেলাকাস টিমের প্রস্তাবে রাজি হয় এবং সে বেরিয়ে পড়ে বাচ্চা জোগাড়ের জন্য। আর তাকে ফলো করার জন্য পিছন থেকে ঘুরে তাকে ফলো করা শুরু করে। কেলাকাস একের পর এক বাচ্চা পাচারকারী চক্রের সদস্যদের সাথে দেখা করতে শুরু করে এবং কেলাকাস ফুয়াগো আর কার্তিকা ভয়েজের সাথেও দেখা করে। এদিকে হঠাৎ করে টিমের কাছে কমিশনার ফোন আসে। কমিশনার ফোন দিয়ে টিমকে বকাবকি শুরু করে, কারণ কয়েকদিন হয়ে গেছে টিম এখনো কোনো আপডেট কমিশনারকে দেয়নি এবং সে টিমকে নির্দেশ দেয় সে যেন তদন্ত করা বন্ধ করে দেশে ফিরে আসে। সে সময় দেখা যায় টিম অনেকটা হতাশ হয়ে যায়। সে ভ্যাম্পায়ারের সাথে সবকিছু শেয়ার করে এবং ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসা করে এত টাকা পয়সা দিয়ে সে হয়তো বিলাসবহুল জীবন কাটাতে পারত, তাহলে কেন সে বাচ্চাদের উদ্ধারের কাজে জড়িয়ে পড়লো। তখন ভ্যাম্পায়ারও তাকে বলে একসময় তার সমুদ্রের পাশে বিশাল বড় একটা বাংলো ছিল। একদিন সে জেল থেকে এসে হতাশায় পড়ে তার কিছুই ভালো লাগছিল না। সে ক্লাবে গিয়ে মদ খেতে থাকে। ফেরার সময় তার সাথে 20 থেকে 25 বছর বয়সী এক যৌনকর্মীর সাথে দেখা হয়। সে সেই যৌনকর্মীকে বাড়ি এনে তার সাথে টাকার বিনিময়ে সময় কাটায়। মেয়েটি যখন বের হওয়ার জন্য জুতা পরছিল তখন ভ্যাম্পায়ারও দেখে মেয়েটির পায়ের নখে বিড়ালের ছবি পেইন্ট করা। এরপর ভ্যাম্পায়ারও মেয়েটির মুখের দিকে তাকায়। ভালো করে তাকানোর পর ভ্যাম্পায়ারও বুঝতে পারে মেয়েটির বয়স 20 বা 25 নয়, বরং তার বয়স মাত্র 14 বছর এবং মেয়েটি মাত্র 6 বছর বয়স থেকে এই দেহ ব্যবসার সাথে জড়িত। ভ্যাম্পায়ারও মেয়েটির এই অবস্থা দেখে নিজেও কষ্ট পায় আর এই ব্যাপারটা ভ্যাম্পায়ারকে অনেক আঘাত করে। তার বিবেক জাগ্রত হয় এবং এরপর থেকেই সে সিদ্ধান্ত নেয় এসব অসহায় বাচ্চাকে সে উদ্ধার করবে এবং তাদেরকে একটা সুন্দর জীবন দান করবে। টিম তখন ভ্যাম্পায়ার কথাগুলো শুনে অনেক অনুপ্রাণিত হয় এবং সিদ্ধান্ত নেয় সে একাই তার মিশন কমপ্লিট করবে এবং সে তার স্ত্রীকে এই বিষয়টি জানায়। তার স্ত্রী তখন তার কথায় সম্মতি জানায় এবং তাকে উৎসাহ দেয় এবং বলে তোমাকে যদি তোমার ডিপার্টমেন্ট সাহায্য নাও করে তবুও তুমি এই মিশনটি কমপ্লিট করবে। টিম তখন আরো অনুপ্রেরণা পায় এবং সে তার রিজাইন লেটার তৈরি করে এবং সেটা ফ্যাক্স করে তার অফিসারকে পাঠিয়ে দেয়। অফিসার তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু টিম তার সিদ্ধান্তে অনড়। এরপরে দেখা যায় টিম পাবলোর কাছে চলে যায় হোটেল ইনভেস্টমেন্টের জোগাড় করার জন্য, কিন্তু যেহেতু টিমের অফিসার এবং ডিপার্টমেন্ট এই কেস থেকে সরে গিয়েছে তাই পাবলো জানায় সে আর টিমকে সাহায্য করতে পারবে না এবং কোনো ধরনের ইনভেস্টমেন্টও সে করবে না। টিমের পর পাবলোকে চাইল্ড পর্নোগ্রাফির বিভিন্ন বিষয়ে খারাপ দিকগুলো বোঝাতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। পাবলো কোনোভাবেই রাজি হয় না। এরপর দেখা যায় টিম পাবলোর গাড়িতে রেশিওরিটির ছবি আর একটি নোট রেখে চলে আসে। ছবিটি দেখে পাবলোর অনেক মায়া লাগে এবং সে তার সিদ্ধান্ত বদলায় এবং পাবলো টিমকে সাহায্য করার জন্য টিমের কাছে চলে আসে। এরপরে দেখা যায় টিম ঘুরে পাবলো এবং ভ্যাম্পায়ারও মিলে সবাই একজোট হয়। তারা নিজেদের প্ল্যান অনুযায়ী কম্বোডিয়ার কার্তাহেনাতে সেক্স ক্লাব বানানোর কাজ শুরু করে আর হোটেলের কিছু ছবি ও ব্লুপ্রিন্ট কেলাক্লাসের মাধ্যমে কার্তিক হুয়ারেজের কাছে পৌঁছে দেয়। লোভ আর প্রচুর ইনকামের সম্ভাবনা দেখে কার্তিক হুয়ারেজ, আর এই ব্যাপারটা দেখে টিম উল্লাসে মেতে ওঠে। কার্তিক হুয়ারেজ এবং তারা সবাই টিমকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে আর সরাসরি মিটিং করার প্রস্তাবে রাজি হয়। কম্বোডিয়ার ভোক্তা শহরে তাদের মিটিং করার সিদ্ধান্ত হয়। টিম এরপর জানায় হোটেলের উদ্বোধনী গেস্টদের মনোরঞ্জন করার জন্য এই মুহূর্তে 50 জন বাচ্চার প্রয়োজন। সে সময় কার্তিক হুয়ারেজ টিমকে 50 জন বাচ্চা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের মধ্যে ডিল কনফার্ম হয়। এদিকে টিমের কনফিডেন্স এবং প্রোগ্রেস দেখে টিমের ডিপার্টমেন্টের কমিশনার তাকে আবারও সাহায্য করতে রাজি হয় এবং জানায় কম্বোডিয়ার এম্বাসির সাথে সে কথা বলেছে। কম্বোডিয়ার এম্বাসিও তাকে এই কাজে সাহায্য করবে এবং যত ধরনের আইনি ব্যাকআপ আছে তাও দেওয়া হবে। পরের দিন টিম এবং তার সাথে বাকিরা কম্বোডিয়ার একটি জায়গায় অপেক্ষা করছিল কখন কার্তিক হুয়ারেজ বাচ্চাগুলোকে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি ট্রলারে করে বাচ্চাগুলোর প্রথম চালানটি নিয়ে আসে এবং কার্তিকা হুয়ারেজ তার চক্রের ওশিরিও রোদ্রেজ নামে আরেকজনকে নিয়ে এসেছে। সে সময় দেখা যায় টিম মনে মনে অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ একে একে চক্রের বড় বড় হাতগুলো নিজেরাই ধরা দিচ্ছে।
প্রথম চালানে প্রায় 30 জন বাচ্চাকে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ পরে বাকি বাচ্চাদের নিয়ে দ্বিতীয় আরেকটি ট্রলার রওনা হয়। টিম সাথে সাথে তার পেমেন্ট পরিশোধ করে দেয় যাতে করে তাদের বিশ্বাস অর্জন করা যায়। তারা আনন্দের সাথে পার্টি করতে শুরু করে। তারপরে আমাদেরকে হুরেকে দেখানো হয় সে সেনাবাহিনী নিয়ে নজরদারি করছিল। তারপরে দেখা যায় টিম হুরেকে আড়ালে গিয়ে কল করে এবং বলে এখনই যেন কোনো অ্যাকশন না নেওয়া হয়, কারণ প্রথম চ্যানেলের বাচ্চাগুলোর মধ্যে রশিও নেই। তার ধারণা দ্বিতীয় চালানে হয়তো রশিও থাকবে, তাই আমাদের এখানে অপেক্ষা করা উচিত। এরপর টিম খেয়াল করে মদ খাওয়ার পর অশ্বিও রোড্রেজ একটি বাচ্চাকে যৌন নিপীড়ন করার জন্য একটি রুমে নিয়ে যাচ্ছিল। সে সময় টিম মাঝখানে গিয়ে বাধা দেয়। তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। অশ্বিও টিমের মুখে মদ ছুঁড়ে মারে, কিন্তু টিম নিজেকে শান্ত রাখে। পরিস্থিতি বিবেচনা করে টিম রাস্তা থেকে সরে যায় এবং সেই বাচ্চাটিকে অশ্বিওর হাতে দিয়ে দেয়। এরপরে দেখা যায় ট্রলারে করে বাচ্চাদের দ্বিতীয় চালান নিয়ে আসা হয়, আর তখনই সাথে সাথে হুরে আইনি দলবল নিয়ে ওই চক্রকে গ্রেফতার করতে ঝাঁপিয়ে পড়ে। কোনো রকম আত্মরক্ষার সুযোগ না দিয়ে সবাইকে সাথে সাথে গ্রেফতার করা হয় এবং ঘটনাটিকে এমনভাবে সাজানো হয় যাতে বোঝা না যায় টিম, পাবলো এমনকি ভ্যাম্পারও তাদের মতোই অসহায়। সে সময় দেখা যায় তাদের সবাইকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কার্তিকা এবং তার সহকর্মীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আর তারপর টিম এবং তার সকল লোকেদের হাত খুলে দেওয়া হয়। ঘুরে এরপরে এসে টিমকে জানায় তারা মোট 54 জন বাচ্চাকে উদ্ধার করেছে, কিন্তু এদের মধ্যে রশিও নেই। টিম নিজেকে অসহায় মনে করছিল, কারণ তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এদিকে বাচ্চাগুলো মুক্ত পেয়ে আনন্দে মেতে ওঠে, কিন্তু টিমের মনে আনন্দ নেই। সে যতক্ষণ না পর্যন্ত রেশিওকে উদ্ধার করতে পারছে তার কিছুই ভালো লাগবে না। এরপরে দেখা যায় টিম হুরেকে দিয়ে ফুয়াগোকে জোর করায়। ফুয়াগো জানায় তারা স্কর্পিয়ন নামে এক সন্ত্রাসী নেতার কাছে রেশিওকে বিক্রি করে দিয়েছে। এরপর হুরে ফুয়াগোর কাছে সেই সন্ত্রাসী নেতা সমস্ত ডিটেলস নিয়ে নেয় এবং টিমকে জানায় স্কর্পিয়ন সাধারণ কোনো লোক নয়, সে খুবই ডেঞ্জারাস একজন ব্যক্তি। গাইতারা নদীর তীরে এসে স্কর্পিয়ন রেশিওকে নিয়ে যায় এবং নদীটির দক্ষিণে সমস্ত জায়গা জুড়ে বিদ্রোহ বসবাস করে, আর সেই পুরো অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে। সেখানে পুলিশ, সেনাবাহিনী অর্থাৎ কোনো আইনি ব্যবস্থায় কাজে দিবে না। আইনি কারোরই সেখানে প্রবেশ করার কোনো ক্ষমতা নেই, তাই কোনোভাবেই সেখান থেকে রেশিওকে উদ্ধার করা সম্ভব হবে না। কিন্তু সে সময় দেখা যায় টিম নিজের জেদে অনড়, সে যেভাবেই হোক রেশিওকে সেখান থেকে উদ্ধার করবে। সব কথা শুনে ভ্যাম্পারও একটি উপায় খুঁজে বের করে। পুলিশ যেতে না পারলেও সেখানে মেডিকেল টিম যাওয়া সম্ভব। তারা সিদ্ধান্ত নেয় তারা মেডিকেল টিমের ছদ্মবেশ ধরে সেখানে প্রবেশ করবে। সাথে সাথে তারা ডাক্তারের পরিচয়পত্র তৈরি করে, টিকা এবং অন্যান্য ঔষধ নিয়ে নতুন মিশনের জন্য প্রস্তুতি নেয়। প্রথমেই দেখা যায় তারা নদীর কাছে একটি গ্রামে প্রবেশ করে এবং নিজেদের পরিচিতি তৈরি করে, আর সেই এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে। পরের দিন ভ্যাম্পার এবং টিমকে গাইতারা নদীর তীরে নামিয়ে দেওয়া হয়। হুরে একজন আইনি লোক, তাই সে বেশি দূর যেতে পারবে না, কিন্তু হুরে টিম এবং ভ্যাম্পারকে 2টি জিপিএস ট্র্যাকার দেয় যাতে করে যে কোনো বিপদ কিংবা তাদের গতিবিধি হুরে এখানে বসে জানতে পারে। সে সময় দেখা যায় টিম এবং ভ্যাম্পারও নিজের জীবনের রিস্ক নিয়ে ট্রলারে করে নদীর ধারে এগিয়ে যেতে থাকে, শুধুমাত্র রেশিওকে উদ্ধার করার জন্য। এখানে তাদেরকে সাহায্য করার মতো কেউই নেই। চলতে চলতে হঠাৎ সামনে থেকে বিদ্রোহের একটি ট্রলার তাদের উপর গুলি ছুড়তে শুরু করে। টিম দাঁড়িয়ে গুলি না চালানোর অনুরোধ করে এবং তাদেরকে জানায় তারা জাতিসংঘের মেডিকেল টিমের সদস্য, কিন্তু লোকগুলো তাদেরকে বিশ্বাস করে না। তারা সমস্ত জিনিসপত্র তল্লাশি শুরু করে। তল্লাশি করে সন্দেহজনক কিছুই তারা খুঁজে পায় না, আর তারপরে শুধুমাত্র টিমকে এলাকার ভিতরে নিয়ে যাওয়া শুরু করে, আর দেখা যায় ভ্যাম্পারকে সেখানেই রেখে যায়। জিনিসপত্র গুছিয়ে নেওয়ার সময় টিম ভ্যাম্পারও কানে কানে বলে দেয় যদি সে কোনোভাবে বেঁচে ফিরে আসে তাহলে এদিকে যেন ভ্যাম্পারও পালানোর সকল প্রস্তুতি নিয়ে রাখে। এরপরে দেখা যায় টিম বিদ্রোহ সেই দলের সাথে গ্রামের ভিতরে যায়। গ্রামে আসার সময় টিম অনেক সাধারণ মানুষকে দেখতে পায় যাদের চোখে ভয় আর আতঙ্ক। টিম বুঝতে পারে এরা সবাই এই দলের নির্যাতনের শিকার। গ্রামে এনে টিমকে সরাসরি স্কর্পিয়নের কাছে নিয়ে আসা হয়। স্কর্পিয়ন বলে যেখানে আমার নাম শুনেই সবাই ভয় পায় সেখানে তুমি একাই চলে এসেছো, তোমার অনেক সাহস আছে। এ সময় টিম স্কর্পিয়নকে পারমিশন লেটার দেখায় এবং বোঝায় বর্তমানে কলেরা অনেক বেড়ে গেছে, অনেকেই মারা যাচ্ছে, তাই এখানে চেক আপ করার জন্য জাতিসংঘ থেকে তাকে পাঠানো হয়েছে এবং কলেরায় আক্রান্ত কাউকে পাওয়া গেলে তাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, আর এটাই তাদের চিকিৎসার নিয়ম। সে সময় দেখা যায় স্কর্পিয়ন পারমিশন লেটারটায় আগুন জ্বালিয়ে দেয় এবং বলে এখানে কেউ যদি কলেরায় আক্রান্ত হয়ে থাকে তাকে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে এভাবেই পুড়িয়ে মেরে ফেলবো। টিম এরপর বুঝতে পারে এই লোকটা আসলেই ভয়ঙ্কর। তারপরে দেখা যায় টিম তার মিশন শুরু করে দেয়। কলেরা রোগী খোঁজার নাম করে সে রেশিওকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে সে রেশিওকে দেখতেও পায় এবং আস্তে করে তার নাম ধরে ডাক দেয়। রেশিও ফিরে তাকায়। টিম তাকে বোঝানোর চেষ্টা করে সে এখানে তাকে উদ্ধার করতে এসেছে। টিম রেশিওকে জিজ্ঞাসা করে সে কোথায় থাকে,
কিন্তু রেশিও তাকে কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে স্কর্পিয়ন চলে আসে আর সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে আর এই মেয়েটি কি কলেরায় আক্রান্ত কিনা। টিম তখন জানায় রেশিও একদম সুস্থ রয়েছে। এরপর স্কর্পিয়ন রেশিওকে টিমের কাছ থেকে সরিয়ে আনে আর টিমকে বলে অন্যদিকে কলেরা টেস্ট করতে। এরপরে রাতের সিন দেখা যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন স্কর্পিয়ন লোকজন নিয়ে গানের আড্ডা বসায়। তখন টিম একটা সুযোগ পায়। তাঁবু ঘরগুলোতে সে রেশিওকে খুঁজে বেড়াতে থাকে এবং একটি ঘরে সে রেশিওকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সে রেশিওকে মৃদুস্বরে ডাকতে থাকে। রেশিও ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। টিম তার মুখ চেপে ধরে বোঝাতে থাকে যে সে তাকে উদ্ধার করতে এসেছে। কিন্তু এদিকে স্কর্পিয়ন রেশিওর চিৎকার শুনে ফেলে। কি হলো দেখার জন্য স্কর্পিয়ন রেশিওর ঘরের দিকে যায়। রেশিওকে কি করতে হবে টিম তা বুঝিয়ে দিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। স্কর্পিয়ন ঘরে ঢুকে রেশিওকে জিজ্ঞাসা করে সে কেন চিৎকার দিয়ে উঠল। রেশিও বলে সে শুধুমাত্র স্বপ্ন দেখছিল। স্কর্পিয়ন তখন ললাশায় মেতে ওঠে। সে রেশিওকে কোলে করে অন্য একটি রুমে নিয়ে আসে। টিম এবার সুযোগ বুঝে পিছন থেকে স্কর্পিয়নকে আঘাত করে। তাদের মধ্যে অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে টিম স্কর্পিয়নকে অজ্ঞান করে ফেলে এবং রেশিওকে নিয়ে পালাতে শুরু করে। এর কিছুক্ষণ পরে স্কর্পিয়নের এক সহকর্মী রুমে ঢুকে এবং পুরো ঘটনা বুঝে যায়। ঘটনা বুঝতে পেরে সে দলবল নিয়ে টিমকে খুঁজতে বের হয়। টিম রেশিওকে নিয়ে নদীতে পৌঁছায় এবং একটি ট্রলার নিয়ে পালিয়ে আসে। নদীর অপর দিকে ভ্যাম্পারো এবং হুড়ে অপেক্ষা করছিল। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা টিমের ফিরে আসার সিগন্যাল পায় এবং গাড়ি স্টার্ট দিয়ে বসে থাকে। গাড়ি তারা নদীর তীরে নেমে টিম রেশিওকে নিয়ে ভ্যাম্পারোর গাড়িতে উঠে পালিয়ে আসে। পিছন দিকে দেখা যায় বিদ্রোহ দলও আসতে শুরু করে এবং গুলি চালাতে থাকে। কিন্তু বহু যুদ্ধের পর তারা প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং টিম রেশিওর হাতে মিগেলের দেওয়া সেই চেনটা দেয়। তখন রেশিও নিশ্চিত হয় যে সে অন্ধকার জগৎ থেকে মুক্তি পেয়েছে এবং তার ভাইও ইতিমধ্যে উদ্ধার হয়েছে। রেশিওকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে রেশিও ঘুম থেকে উঠে প্রথমে তার বাবাকে দেখে, সাথে তার ভাইও ছিল সেখানে। তারা তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। রেশিও তার বাবা এবং ভাইয়ের সাথে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে সে বিছানায় বসে তবলা নিয়ে গান গাইতে শুরু করে। সে সময় বোঝা যায় সে মুক্তির আনন্দে ভাসছিল। নতুন করে তার স্বপ্নরা আবার তার কাছে ধরা দিচ্ছিল। এরপর আমাদের মুভিতে আসল টিমের কিছু ছবি দেখানো হয়। সে সময় উদ্ধার হওয়া সেই সত্যিকারের বাচ্চাদেরকে দেখানো হয় এবং আরও কয়েকটি অভিযান চালিয়ে তারা আরও 120টির বেশি বাচ্চাকে উদ্ধার করে এবং পুরো মিশন কমপ্লিট হওয়ার পর তারা আবার দেশে ফিরে আসে। তারপরে দেখা যায় তার স্ত্রী এত সাহস দেখানোর জন্য তাকে ধন্যবাদ জানানো হয় এবং তাদের কিছু ছবিও সেখানে দেখানো হয়। এরপরে দেখা যায় ইউএস কংগ্রেসের একটি আলোচনায় টিমকে নেওয়া হয়। সেখানে টিম একটি আইনের প্রস্তাব করে যে কোনো শিশু পাচারকারী এই ধরনের ঘটনায় যে কোনো দেশই যে কোনো দেশকে সাহায্য করবে। আর দেখা যায় এই আইনটিও সাথে সাথে পাশ করা হয়। এরপরে দেখা যায় টিম শান্তি অনুভব করে, পরিবারের সাথে সময় কাটায়। এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। একটি ক্রাইম থ্রিলার মুভির পাশাপাশি এই মুভিটি দেখলে যে কারোরই চোখ থেকে পানি পড়তে বাধ্য। এমন করুণ কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটছে। প্রতিটি দেশেরই উচিত এই কলঙ্ক দূর করার জন্য কাজে লেগে পড়া। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরপরে মুভিটি শেষে আমাদের একটি লাইন দেখানো হয় যেখানে লেখা ছিল, ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় আজ দাসত্বের মধ্যে আটকে পড়া মানুষের সংখ্যা অনেক বেশি। যখন দাসত্ব বৈধ ছিল তার থেকেও এখন দাসত্বের সংখ্যা অনেক বেশি, যার বেশিরভাগ সংখ্যা এখানে শিশু। এর মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরশুদিন নতুন কোনো ভিডিওতে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরশু আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল।